দর্শক, আমি আরাফাতুল ইসলাম রয়েছি ঢাকার শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে যে গাড়ি ঘোড়া যেতে দেওয়া হচ্ছে না, কারণ তারা যেটা বলতে চাচ্ছে যে ইনকিলাব মঞ্চের একটি অবস্থান কর্মসূচি ছিল যমুনার সামনে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনের সামনে, তো সেখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং সেই সময় সংঘর্ষ বাধে এবং বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের সদস্য আহত হয়েছেন। এরপর থেকে শাহবাগে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে রাস্তাঘাট ব্লক করে দেওয়া হচ্ছে একটা পর একটা। আমি আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শাহবাগের একটি অংশের রাস্তা বন্ধ করে দিচ্ছে। এখানকার যারা আছেন বিক্ষুব্ধ জনতা, তারা বলছেন তারা ইনকিলাব মঞ্চের উপরে, এই যে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের প্রেক্ষাপটে তারা এখানে রাস্তাটি ব্লক করে দিয়েছেন। আমরা যাওয়ার চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের ভিতরের দিকে। ইনকিলাব মঞ্চে যে আন্দোলন এখানে হচ্ছে সেই দিকে আমরা যাবো আরো সামনের দিকে। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও সেটা আমাদেরকে জানাতে পারেন এবং আমি চেষ্টা করবো আপনাদের মন্তব্যেরও উত্তর দেওয়ার জন্য। আমি রয়েছি শাহবাগে, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন সালমান সাইদ। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে মুহুর্মুহ মানে নানা রকমের স্লোগান শোনা যাচ্ছে এবং বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি এখানে রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে কিছুক্ষণ আগেই সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন আহত হয়েছেন বলা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার এবং আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তারা বলা হচ্ছে যে তারা আহত হয়েছেন। আমরা আরো একটা বিষয় লক্ষ্য করেছি, কিছুক্ষণ আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে সরকার বলছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5ই ফেব্রুয়ারি 2026 বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয় এবং যমুনা ও এর আশেপাশে এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি, তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে গেছে। এবং আমি আরেকটু যদি বলি যে বিবৃতিতে আরো বলা হয়েছে যে এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, এটা বেশ গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। আর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় সর্বমোট 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন বলা হচ্ছে, তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এটা আসলে যেটা সরকারের বক্তব্য, অন্তর্বর্তী সরকার সেই বক্তব্য দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের এই যে 36 জুলাই যে একটা মঞ্চ করা হয়েছে তার পাশেই বেশ ভিড় জমে গেছে এবং অনেক মানুষ এখানে জমেছেন এবং তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির উপরে হামলা বা সেই কর্মসূচি ঘিরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রেক্ষিতে। ওকে, এবং আমাদেরকে জানানো হয়েছে যে এখানে যে আবদুল্লাহ আল জাবের যিনি আহত হয়েছেন তিনি এখানে আসবেন চিকিৎসা নেওয়ার পরে এবং এখানে যারা আছেন প্রতিবাদকারীরা তারা তার জন্য অপেক্ষা করছেন। আমি চেষ্টা করবো এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য। দর্শক, আমি আরাফাতুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছেন ক্যামেরায় সালমান সাইদ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখানকার পরিস্থিতি একটু তুলে ধরার জন্য। আপনারা জানেন যে গতকালকে থেকেই আমরা আপনাদেরকে বিভিন্ন আপডেট জানাচ্ছিলাম। এখানে যখন ইনকিলাব মঞ্চের যারা কয়েকজন সদস্য তারা প্রথমে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন এবং তাদের যে দাবি, সেই দাবিটা ছিল হচ্ছে গিয়ে যে তারা চান এই যে ওসমান হাদি হত্যাকাণ্ড, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, সেটির তদন্ত যাতে জাতিসংঘের মাধ্যমে করা হয় এবং জাতিসংঘের মাধ্যমে তদন্ত করতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার আসলে এটি জাতিসংঘকে লিখতে হবে এবং সেটা যদি লেখা হয় তারপরেই এই
যে মানে যে তদন্ত জাতিসংঘ সেই তদন্ত করা সক্ষম হবে। আমরা চেষ্টা করবো এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি স্লোগান দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো, দর্শক আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি আহত। আপনি বলেন যে ঠিক কি হয়েছিল আপনার সঙ্গে? আমাদের সাথে মানে প্রথমে যখন ব্যারিকেড ভেঙে ঢুকি তখনই মনে করেন পুলিশ অ্যাটাক করে, তখন লাঠি চার্জ করার ফলে এরকম হয়, শরীরে লাঠি চার্জ করে এবং মাথা লাঠি চার্জ করে, 5টা সিলি লাগছে। অন্তর্বর্তী সরকার তো ইতিমধ্যে জানিয়েছে যে তারা এই যে ওসমান হাদি হত্যাকাণ্ড সেটা তদন্ত যাতে জাতিসংঘের মাধ্যমে করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নেবে। তো তারপরে আপনারা কেন এইটা ভাঙতে গেলেন? মানে ওখানে আপনাদের অবস্থান করার কারণ কি ছিল? তারপরে না না, আমাদেরকে ঢুকতে দেয় নাই, আমাদেরকে হাদি ভাইয়ের ওয়াইফ সহ সন্তান সহ ভিতরে ঢুকতে দেয় নাই। ভিতরে ঢুকতে না দেওয়ায় 5 মিনিটের আলটিমেটাম দিছে। 5 মিনিটের আলটিমেটাম মানে নাই, পরে তখন ব্যারিকেড ভেঙে ঢুকছে, তখনই অ্যাটাক করছে। না, আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের দাবি তো ইতিমধ্যে মেনে নিয়েছে সরকার, তারা তো বলছে যে তদন্ত করবে। অফিসিয়ালি কোনো অ্যানাউন্স আসে নাই, আপনাদেরকে অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু সরকার তো গত রাতে যে বিবৃতি দিয়েছে সেটা আপনারা পাননি। হ্যাঁ ওই সময় আমরা পাইনি। পানি আর তার থেকে বড় কথা হলো ওনারা আমাদেরকে এরকম মেসেজ আরে আশ্বাস একের পর এক দিতেছে, কিন্তু আমরা এটা কোনো আপনার কি নাম? আপনার কি নাম? ভালো মোহাম্মদ ওমর ফারুক। আপনারা এখন আপনাদের দাবিটা কি? হ্যাঁ, এই যে আহত করছেন প্রায় মৃত্যুর আমরা হলো বিচার চাই, মৃত্যুর বিচার চাই, হাদি ভাই হত্যার বিচার চাই, হাদি ভাই হত্যার বিচার চাই। এখনো 56 দিন আজকে রানিং, তাও হত্যার বিচার হয় নাই। একের পর এক ডেট দিচ্ছে, ধন্যবাদ। সমাধান পাচ্ছি না। দর্শক, কথা বলছিলাম একজন আহতের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় করছেন এবং এই যে ভিড়ের যে সংখ্যা এটা ক্রমশ বাড়ছে। এবং আমরা আসলে যমুনার যে প্রবেশমুখ হোটেল ইন্টারকন্টিনেন্টাল তার কাছ থেকে খুব কাছেই শাহবাগের অবস্থান, এবং এখানে ভিড় ক্রমশ বেড়েই চলেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে। আমরা রয়েছি শাহবাগে এবং আপনাদের কাছে সামনে তুলে ধরছি এখানে যে কর্মসূচি, সেই কর্মসূচির বিস্তারিত, এবং একটা আসলে তাৎক্ষণিকভাবে শুরু হয়েছে এই প্রোটেস্ট। আমরা চেষ্টা করবো আরো 2-1 সঙ্গে কথা বলার জন্য। আপনারা জানেন যে গত 18 ডিসেম্বর মানে সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং জুলাইয়ের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের অন্যতম একটি মুখ তিনি। সেই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং এবার যে নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, বরং আততায়ীর গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। এবং সন্দেহভাজন খুনিদের শনাক্ত করেছে ইতিমধ্যে তদন্তকারীরা বাংলাদেশের, কিন্তু সেই তদন্তের উপরে আস্থা রাখতে পারছে না ইনকিলাব মঞ্চ, এবং তারা চাচ্ছে জাতিসংঘের মাধ্যমে যাতে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হয়। এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আসলে সরকারের পক্ষ থেকে গতকালকেই জানানো হয়েছে যে তারা জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত করার যে উদ্যোগ, সেই উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা বলছেন যে তারা এর আনুষ্ঠানিকভাবে তাদেরকে সরকারের তরফ থেকে এটা জানানো হয়নি, এবং তারা চাচ্ছেন যে চিঠি তারা চাচ্ছেন লিখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে চিঠিটা লিখবেন সেই চিঠিটা যাতে লেখা হয়, এবং লেখা হওয়ার পরে তারা সেই চিঠি দেখতে চেয়েছেন। দেখতে চাওয়ার জন্য তাদের সেই অবস্থান কর্মসূচি চলছিল, কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম যে সেই অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য হচ্ছে যে তারা যে ব্যারিকেড দেওয়া হয়েছিল যেখানে মানে যেখান থেকে আর সেই ভবনের সামনে যাওয়ার সুযোগ ছিল না, সেই ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করেছে এবং পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করেছে। টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, জল কামান ব্যবহার করা হয়েছে, এবং আন্দোলনকারীদের দাবি যে রাবার বুলেটে ব্যবহার করা হয়েছে, এবং সেই রাবার গুলিতে কয়েকজন আহত হয়েছেন। এখানে আমি আরেকজনকে দেখছি, আপনার সাথে একটু কথা বলি। হ্যালো, কিরকম আপনার? আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা বিচার আদায় করতে যাই,
যেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি সেখানে আমাদের মা বোনদের উপর নির্যাতন, আমাদের জাবের ভাইয়ের উপর গুলি, নৃশংসভাবে আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে। তো এদেশে হাদি ভাইয়ের ইচ্ছা ছিল আমি যদি মারাও যাই আমার বিচারটা যেন বাংলাদেশের মাটিতে হয়। সেই বিচার চাইতে গিয়ে যদি আমাদের মা বোনদেরকে নির্যাতনের শিকার হইতে হয়, আমরা মারের শিকার হইতে হয়, তাহলে আমরা কোথায় বসবাস করতেছি? তাহলে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তীতে স্বৈরাচার শাসনের পতন ঘটিয়ে কি লাভ হলো? আমরা বিচার চাই। কিন্তু সেই বিচারের যে অন্তর্বর্তী সরকার, তারা তো বিচারের উদ্যোগ নিয়েছে এবং তারা তো একটা তদন্ত করেছে। এই বিষয়ে আপনাদের কি এই তদন্তের উপর আপনাদের আস্থা নেই, বা মানে বিচারের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটা কি আপনারা আস্থা রাখতে পারছেন না? আমাদের আস্থার জায়গার কথা যদি আপনারা বলেন, বিচারের যে চার্জশিটের কথা, চার্জশিট নিতে হয়েছে অনেক তালবাহানা করে, তারপরে তারা যতগুলো সময় দিয়েছে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু চার্জশিটে যে বিবরণ, সেই বিবরণের সাথে বাংলাদেশে হচ্ছে কি হাদি ভাইয়ের হত্যার বিচার আসলে সম্ভব না। সেখানে চার্জশিটে খুনির পদক্ষেপ কি ছিল, কার সাথে কি হয়েছে, প্ল্যান প্রোগ্রাম কি ছিল, কোনো বিষয় উত্থাপন করা হয় নাই। যেখানে চার্জশিট এত দুর্বল, সেই বাংলার মাটিতে আপনার খুনির বিচার কিভাবে পাবেন? চার্জশিটে যথেষ্ট দুর্বলতা রয়েছে, যথেষ্ট, যেখানে 90% তদন্ত হয়ে গেছে বলা হয়েছে এবং বাকি 10%-এর জন্য 10 দিন সময় নেওয়া হয়েছে। 17 দিন পার হয়ে গেছে। চার্জশিটে ওই রকম হচ্ছে গিয়ে খুনিদের কোনো অবস্থান বা খুনিদের নাম তালিকা ওই রকম ভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু এখন তাহলে আপনাদের দাবিটা কি? এখানে যে আপনারা যে অবস্থান যে ইন্টারিম গভর্নমেন্ট এই মানুষের উপর নির্যাতন, আমাদের উপর নির্যাতনের জবাবদিহিতা করবে, হাদি ভাইয়ের বিচার সুনিশ্চিত করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিড় ক্রমশ বাড়ছে। আমরা রয়েছি শাহবাগের মোড়ে এবং এখানকার চারপাশে যে রাস্তাগুলো রয়েছিল এগুলো পুলিশ এবার বন্ধ করছে না। এবার দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং প্রচুর মানুষ এখানে ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। তো এই ছিল আপনাদের আপডেট এখান থেকে। আমরা আবারও আপনাদেরকে জানাবো যে কি পরিস্থিতি হচ্ছে এবং আমরা এই বিষয়ে নজর রাখবো। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং সেই জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, 6 দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ শাহবাগে এই ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মী